কম্পিউটার বা ল্যাপটপ থেকে, ফোন থেকে কিন্তু হবে না। যদি কেউ ডাউনলোড করা না বুঝেন, নেক্সট আমার ছাত্রকে বুঝে আসবে। তো বাসায় সবাই ট্রাই করবেন যে ডাউনলোড করতে পারছেন কিনা। আমরা যে কাজগুলো করব, ক্লাস করব, এই ক্লাসের প্রত্যেকটা টপিক আমরা একটা টিউটোরিয়াল বানাই দিব, ভিডিও রেকর্ড হয়ে থাকবে, যাতে করে এখানে দেখা গেছে 2 ঘন্টা ক্লাসের অনেক কিছু কিন্তু মনে থাকবে না, বাসায় যে মনে নাই ওই ভিডিও ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন। তো আজকে আজকে তো আসলে কাজ শুরু করিনি এখনো, জাস্ট ঠিক আছে। তো আমাদের আগের দিনের অরিয়েন্টেশন শেষ, সবকিছু কমপ্লিট। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে ফটোশপের, মানে ফটোশপ নিয়ে, তাই না? ফার্স্ট ক্লাস ফটোশপ মানে ইলাস্ট্রেটর। ফটোশপের কাজ কি কেউ করেছেন এখানে? আছে আমাদের ফটোশপ দিয়ে কাজ করেছেন, বুঝছেন? যারা করেননি আর যারা করেছেন সবাই মনে করেন যে কেউ করেননি, আবার শুরু থেকে শুরু হবে, ঠিক আছে? ফটোশপ কি জিনিস? ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার। আমরা মোবাইলে যারা অ্যাপস ইউজ করি, কম্পিউটারে হচ্ছে সফটওয়্যার, কম্পিউটারে অ্যাপস হয় না, কম্পিউটারে হয় সফটওয়্যার, ঠিক আছে? আর ডিজাইনের কাজ মোবাইল দিয়ে হয় না, কারণ হচ্ছে মোবাইল দিয়ে আসলে হাই পাওয়ারের কোনো কিছু করা যায় না, মানে লোড নেওয়া যায় না। ডিজাইন মোবাইল দিয়েও করা যায় অনেকে, কিন্তু ওটা আসলে প্রফেশনাল হয়, এই জন্য কম্পিউটার দিয়ে করতে হয়। তো কম্পিউটারে এই যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটারে বলা আছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার। এটা মান্থলি কিনে চালাতে হয়, কিন্তু আমরা বাঙালি, আমাদের টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমরা ফ্রি চালাই, ঠিক আছে? তো সফটওয়্যার যাদের নাই তারা সবাই সফটওয়্যার নিয়ে নেবেন, আমরা এখান থেকে নিয়ে দিয়ে দিব না। আর কিভাবে ইনস্টল করবেন সব আমি আজকে দেখা দিচ্ছি। আপনাদের একটা কাজ করতে হবে, সেটা পেন ড্রাইভ নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে পেন ড্রাইভ দেন, তাহলে সফটওয়্যার যদি কারো লাগে দেন, আমি দিয়ে দিচ্ছি। আপনার এই সফটওয়্যার দিয়ে আমাদের কাজ করতে হবে। এই দেখেন এখানে কিছু ডিজাইন করা হয়েছে, একটা ডিজাইন এটা মনে করেন একটা পারফিউমের, সাপোজ আমরা ফেসবুকে দেখি না যে পারফিউম সেল হচ্ছে, একটা পোস্ট করলো সুন্দর করে, তো এইটা মনে করেন যে কি রিবেল ম্যান বেস্ট পারফিউম, একটা ডিজাইন, এই ডিজাইনটা ফটোশপ দিয়ে করা। দেখেন এখানে কিন্তু এই যে ফটোশপের এই পাশে তো হচ্ছে লেয়ার অপশন বলে, এগুলো আমি সবই বুঝাই দিব আপনাদের, জাস্ট এখন দেখাচ্ছি। এই যে এই লেখাগুলো, এই যে লেখা এখানে সবগুলো দেখেন অপশন। প্রথমে একটা সাদা পেজ নিচে, সাদা পেজ নেওয়ার পরে এরপরে এবার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কেমন করছে দেখেন। এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাইছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটাল মনে হচ্ছে কি এটা ঘাস দিয়ে একটা পিছনে একটা বড় মানে বন, তারপরে উপরে আছে পাহাড় টাহাড় দিয়ে আকাশ। তো এটা কিন্তু টোটাল বানানো, দেখেন কিভাবে। এই দেখেন না, মানে কিছু জিনিস অনলাইন থেকে কালেক্ট করতে হবে, ছবি, রিয়েল ছবি দিয়ে, হ্যাঁ। তাহলে এই একটা দেখেন এখানে এই পাহাড়টুকু নিচে, এই ছবি থেকে, এই ছবি থেকে আকাশ নিচে হালকা একটু, এই ছবি থেকে নিচের ঘাস নিচে, এটা নিচে একটা গাছ, এটা একটা গাছ, এটা একটা গাছ, এখানে টোটালটা একটা গ্রিন কালার দিছে, দিয়ে টোটালটা দেখেন এতগুলো ছবি দিয়ে একটা হয়েছে। এরপর হচ্ছে পাথর, এই যে পাথরটা স্টোন পাথর, এই পাথর, আর এই হচ্ছে পাথরের ছায়া শ্যাডো। এবার হচ্ছে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে কি আছে, প্রোডাক্টের মধ্যে দেখেন শুধুমাত্র যদি আপনি এই প্রোডাক্টের বোতলটা এখানে বসাই দিতেন তাহলে কিন্তু ভালো লাগতো না, এই জন্য কি করছে ওর নিচে একটা ছায়া দিছে, দেখেন শ্যাডো, এটা হচ্ছে শ্যাডো বলে ছায়া। তারপরে এই সাইডে দেখছেন এটা লাইটের মতো দিছে, এই যে মানে মনে হচ্ছে জিনিসটা একটু গ্লো করতেছে, আলো আলো হয়ে আছে, এই যে বুঝতে পারছেন? এখন বোঝা যাবে না, জাস্ট আমি দেখাচ্ছি যে এতগুলো জিনিস একসাথে করে একটা ছবি বানানো। হ্যাঁ আসেন, এই জায়গাতে একটা দেখেন সূর্যের লাইট দিছে, সানলাইট, মনে হচ্ছে সূর্যের একটা আলো পড়েছে ওর উপরে, রশ্মি টাইপের, হ্যাঁ। তারপরে এখানে লিখে দিছে, এই সমস্ত সব মিলায়ে একটা ছবি হয়েছে, টোটালটা ফটোশপ দিয়ে করা। আমরা এরকম প্রজেক্ট দেখবো তখন সহজ মনে হবে।
ইনশাল্লাহ। তো প্রথমে ধরেন লিখতে হয় কিভাবে, এইগুলো ডাউনলোড কোথা থেকে করব, কিভাবে অ্যাড করব, এইগুলো যখন শিখে যাবেন তখন বানানো সহজ হয়ে যাবে। আপুর নাম কি? ও, আপনার আইডি কার্ড নিয়ে খুঁজতেছিলেন। ঠিক আছে, আপনার এখানে যশোরে থাকেন নাকি বাসা কোথায়? আকবরের মোড়। আচ্ছা, ঠিক আছে, একটু দেরি হয়ে গেল। ও, বুঝতে পারছি। ঠিক আছে, বাবুরা তো দুষ্টুমি করবেই, কাজই তো দুষ্টুমি, ঘুমাবে না, শুধু জ্বালাবে। আচ্ছা, এই ফটোশপ ইনস্টল করা কে কে পারবেন না বলেন? এই সফটওয়্যারটা ইনস্টল করা। আর যে কোনো প্রশ্ন আমার বলবেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আর সফটওয়্যার লাগলে পেন ড্রাইভ দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সফটওয়্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই করবো, ওইটাই দেবে সবাই। আচ্ছা, এই যে ধরেন অ্যাডোবি ফটোশপ 2021 এইটা 22 আছে, 23 আছে। হ্যাঁ, প্রত্যেক বছর সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যার আপডেট করে করে বানাচ্ছে। আপডেটে কি হচ্ছে যে অনেক কিছু অ্যাড করে দিচ্ছে অনেক কাজ সহজে করার জন্য। আমি আপনাদেরকে 21 দিয়ে দিচ্ছি। আর ওই গ্রুপে দিচ্ছে ওইটা কত ভার্সন? 21 দিছে? 20? আচ্ছা, 21, 20, 22 একই রকম অনেকটা, একই আর কি, শুধু কিছু কিছু জিনিস আপডেট, ওইটা আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, আপডেট সফটওয়্যার দিয়ে কাজ করা উচিত, কারণ এখন যদি আপনি অনেক পুরানো ব্যাকডেটেড সফটওয়্যার দিয়ে কাজ করেন তাহলে মজাও পাবেন না। আর নতুন সফটওয়্যার কেউ যদি আপনার সামনে তুলে ধরে তখন বলবেন যে এ তো পারতেছি না। এই কারণে আপডেট আমরা এখানে যেটা ইউজ করব, এটা হলো কত, 21 সাল, 21টাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এই অ্যাডোবি ফটোশপ 2021, এরকম এই ফাইলটা আপনাদেরকে আমি দিব। আপনারা যে জাস্ট আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন এই ফোল্ডারের ভিতরে এই যে সেটআপ ইএক্সি লেখা না, এইটাকে ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করবেন, কিচ্ছু করা লাগবে না, একদম সহজ সেটআপ দেয়া। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে যদি এমন একটা মেসেজ আসে, ইয়েস করবেন। হ্যাঁ, এইটা যখন ইনস্টল করবেন তখন ফটোশপ বা অ্যাডোবির কোনো সফটওয়্যার ওপেন করে রাখা যাবে না, ওটা ক্লোজ করে দিতে হবে। সাপোজ ধরেন আপনি ফটোশপ ইনস্টল দিচ্ছেন, ইলাস্ট্রেটর ওপেন আছে, ইলাস্ট্রেটর ক্লোজ করে দিতে হবে সফটওয়্যারটা। হ্যাঁ, মানে ওপেন থাকলে ওইটা ইনস্টল হতে চায় না। আচ্ছা, এরকম একটা অপশন আসবে, আসলে আপনি জাস্ট এই কন্টিনিউ করবেন। হ্যাঁ, এবার দেখেন এখানে ইনস্টল শুরু হয়ে গেছে, কিন্তু 5%, এটা এখানে 100% হয়ে ওকে হবে। এইটুকু কাজ ইনস্টল করা সহজ না, কঠিন? আপু বুঝতে পারছেন? একদম সহজ কাজ। এই হলো ফটোশপ ইনস্টলেশন। একটা সফটওয়্যার অ্যাপস যেমন ডাউনলোড করি আমরা, মানে ইনস্টল করলেই তো ওটা ইনস্টল হয়ে যায়, সো অন কাইন্ড অফ ওরকমই, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন, করে একবার শুধু কন্টিনিউ দেবেন, ঠিক আছে? যতক্ষণ 100% না হবে ক্লোজ করবেন না, 100% হলে ক্লোজ করে দেবেন। হোসেন ভাই বুঝতে পারছেন? ইনস্টল দেওয়া নিয়ে কারো কোনো প্রবলেম? জাস্ট বাসায় নিয়ে যে কম্পিউটারে আগে কপি করে নেবেন, পেন ড্রাইভে রাখার দরকার নাই। বা যদি ওই আপনার অনলাইনে যখন যেখানে দিয়ে দিছে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পিসিতে সেভ করে রাখবেন, কারণ বারবার তো সফটওয়্যার কালেকশন করাও ঝামেলা। হ্যাঁ, 21 দিয়ে দেবো। আচ্ছা, এই দেখেন ইনস্টল কমপ্লিট, ফটোশপ 21 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ক্লোজ করলেন, হয়ে গেল। এবার আপনি জাস্ট এই ডাবল ক্লিক করে ওপেন করলেন।
দেখতে লাগবে এরকম। হ্যাঁ, 22টার এই ছবিটা আলাদা, মানে একটু আলাদা আলাদা করে করেছে। 23ও বেরোইছে, কিন্তু 21টা চালান, 21টা চালাইলে ভালো হবে। কেন একেবারে আপডেটটা আবার ঝামেলা করে কিছু সময়, কারণ এটা আমরা তো ফ্রি চালাই। এটা কিন্তু এই যে সফটওয়্যারটা আমরা ফ্রি চালাচ্ছি, এটা দিয়েই বলতে গেলে আমি ইনকাম করি। তো এই সফটওয়্যারটা বানাইছে অ্যাডোবি কোম্পানি, এটা তো ওরা ফ্রি ফ্রি বানায় দেওয়ার জন্য আর বানায় নাই। এটা যদি আমাদের কিনে নিতে হতো তাহলে প্রতি মাসে আমার $20 করে দিতে হতো। $20 মানে প্রায় 2000 টাকা করে দিতে হতো। তো সেটা আমরা চালাচ্ছি এক প্রকার কপি পাইরাসি করে। যাই হোক, সমস্যা না, ওটা কোনো ব্যাপার না। তো সেই জন্য কিছু কিছু প্রবলেম হবে, হয়তো বা এমন প্রবলেম হয় কাজ করতে করতে হঠাৎ করে হ্যাং করেছে। এটা এই সফটওয়্যারগুলো যেহেতু আমরা ফ্রি চালাচ্ছি, এই সমস্যাগুলো থাকে। হঠাৎ করে রিস্টার্ট নিচ্ছে সফটওয়্যার, এরকম হয় প্রবলেম। বাট এইগুলো মেনে নিয়েই কাজ করতে হবে, যেহেতু আমরা ফ্রি চালাচ্ছি। আচ্ছা, দেখেন, এটা ওপেন হওয়ার পরে এরকম একটা অপশন আসছে, তাই না? আপনাদের হয়তো বা এইরকম জিনিসগুলো নাও আসতে পারে, কারণ কি এইগুলো কাজ, যেগুলো কাজ করা হয়েছে সেইগুলো সামনের উপর আসে। হ্যাঁ, যদি আমি এইগুলো এইখানে চাই যে কোনো কিছু থাকবে না, তাহলে এই ফাইল থেকে এই যে ওপেন রিসেন্ট আছে, এখান থেকে এই যে ক্লিয়ার রিসেন্ট লিস্ট, মানে আমি চাচ্ছি যে এখানে যে ছবিগুলো আছে এগুলো এখানে থাকবে না, এটা ক্লিয়ার থাকবে, একদম ক্লিন থাকবে। আপনারা নতুন সেটআপ দিলে তখন ক্লিনই থাকবে, কারণ এখানে অনেক কাজ করা হয়েছে, তো সেই জন্য এগুলো সামনের উপর রয়েছে যে এই কাজগুলো করা হয়েছে। তো আপনি যদি চান যে এখানে যদি কাজ করেছেন, আপনি চান এগুলো থাকবে না, তাহলে কি করবেন? তাহলে এই যে ফাইল অপশন আছে না উপরে, এখান থেকে এই ওপেন রিসেন্ট, এখান থেকে এই যে ক্লিন রিসেন্ট ফাইল লিস্ট, তাহলে একদম ক্লিন হয়ে যাবে, এখানে কোনো ফাইল থাকবে না। বুঝা গেছে? বুঝতে পারছেন? এই যে ফাইল থেকে ওপেন রিসেন্ট, আচ্ছা ওইটা চলে গেছে কারণ এখন তো আর নাই এখানে, ঠিক আছে? ওই ভিডিওতে আছে, এটা ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা পাবেন হচ্ছে এরকম ক্লিন একটা লুক সফটওয়্যার। এখন ক্লিন লুকে কি কি আছে? এইখানে আছে, উপরে আছে দেখেন, এটা বলে মেনু বার। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগইনস, উইন্ডো, হেল্প, এগুলোর বলে মেনু বার। বুঝতে পারছেন? এই পিএস এ ক্লিক যদি করেন, এই যে পিএস লেখা রয়েছে না এখানে, হ্যাঁ, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে এরকম ফটোশপের অরিজিনাল অরিজিনাল উইন্ডো বোর্ডটা চলে আসে। এই যে এইটা হলো আমার টোটাল সফটওয়্যারটার লুক, ভিতরের লুক। এখানে আছে মেনু বার, এই মেনুর নিচে আরেকটা অপশন আছে, দেখছেন? এই যে এই হলো মেনু, এর নিচে আরেকটা অপশন আছে না, এই যে এইটারে বলা হচ্ছে সাব মেনু। হ্যাঁ, আর এই সাইডে যেটা আছে এইটারে বলে হচ্ছে টুলস, টুলস বার। হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই, এমনি মুখস্থ হয়ে যাবে একসময়। আজকে সব কিছু মনে থাকবে না, তো চিন্তার কোনো কারণ নেই। এটার বলা হচ্ছে টুলস বার। এই টুলস আমরা ধরেন যে কোনো কিছু করার, সাপোজ আপনার যদি একটা খাতা দিয়ে বলা হয় আপনি ড্রয়িং করেন, তখন আমরা কি করি? একটা পেজ নিই, নিয়ে এবার একটা পেন নিই, ওই পেন হচ্ছে একটা টুলস। এবার আঁকাইতে আঁকাইতে একটু ভুল হলো, রাবার দিয়ে মুছলাম, ওইটা একটা টুলস। এবার কালার করার জন্য রং পেন্সিল নিই বা রং ব্রাশ তুলি নিই, ওটা একটা টুলস। তো এখানে ওরকম অনেক টুলস দেয়া আছে, বুঝা গেছে? এগুলো টুলস বার, এক একটা টুলসের এক একটা নাম। যে টুলসের উপরে ধরেন আপনি এরকম করে যদি মাউস নিয়ে যান, মাউস এই পয়েন্ট, মাউসের এই পয়েন্টারে কি বলে জানেন? হ্যাঁ, এই তীরটারে কার্সর বলে, কার্সর। হ্যাঁ, এই কার্সর আপনারা ধরেন এই কার্সর বা এই পয়েন্টটা যদি এরকম যে কোনো টুলসের উপর নেন, দেখেন ওই টুলসের নাম কিন্তু বলতেছে, দেখছেন? তো না, এটার নাম হচ্ছে মুভ টুল। আপনারা সবাই পিসি ওপেন করেন, অন করেছেন? পিসি অন করেন না? হ্যাঁ, ফটোশপ অন করেন। এই যে পিএস, হ্যাঁ, এইটা কয়েক ক্লিয়ার করে দাও। হ্যাঁ, বিশ অপশন রিসেন্ট ও চলে যাচ্ছে।
আচ্ছা, এই যে সফটওয়্যার ওপেন হয়েছে, আচ্ছা এইটা কেন বলতেছে বলেন তো? কি কোনো মেসেজ আসলে আগে পড়ে পড়বেন, পড়ে দেখবেন যে কি বলে। দিস ইজ দ্য কারেন্ট সিলেক্টেড স্কেচ ডিস্ক আর ফুল, মানে মাউসটা টিপবেন, এই যে এই কম্পিউটারে ফাইল হয়েছে কি, এই কম্পিউটারগুলো আসলে ক্লাস নিয়ে আর এখানে এই জায়গা পড়ে গেছে, কিছু ডিলেট করতে হয়। ওকে, তো ফটোশপ তো হ্যাঁ, কোনো সমস্যা নাই। পিসি যদি কোনো প্রবলেম হয়, দেখা গেছে দেখেন অনেক সময় হয় কি এইগুলো বাইরে চলে আসে, এই যে টান দিলে এই যে প্যালেটগুলো সবাই এরকম টান দিয়ে বাইরে বের করেন তো, দেখেন পারেন কিনা। এই যে এই সাইডগুলো এগুলো বলে নেভিগেশন প্যালেট, হ্যাঁ। তারপরে অনেক সময় হয় কি এই টুলস বার খুলে বাইরে চলে আসে, এরকম হয়ে যায়, হ্যাঁ। অনেক সময় আবার বের হয় না, দেখেন টান দিচ্ছেন বেরোচ্ছে না, লক থাকে। হ্যাঁ, যদি এমন উল্টা পাল্টা ভেঙে চুরে যায়, কি করবেন জানেন? জাস্ট দেখেন এই যে এই সফটওয়্যারের এই যে এখানে উপরে যে তিনটা অপশন আছে না, ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এর নিচে দেখছেন এই যে চার কোণাটা বক্সের মতো, এখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট এই ক্ষেত্রে যে রিসেট, দেখছেন, এই রিসেট দিয়ে দেবেন একটা, দেখেন আবার ঠিক হয়ে যাবে। মানে যদি সফটওয়্যার উল্টা পাল্টা হয়ে যায় কোনো রকম ভাবে, কাজ করতে করতে হতেই পারে স্বাভাবিক, তখন ওই রিসেট দিয়ে দেবেন। রিসেট দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? এমনকি আপনি আপনার মন মতো এই সেটআপটা করে নিতে পারেন। সেটআপটা কেমন? ধরেন ফটোশপ দিয়ে মানুষ কয়েক ক্যাটাগরিতে কাজ করে। যেমন একটা হচ্ছে 3D-র কাজ করে, 3D টাইপ, 3D জিনিস নিয়ে কাজ করে। আর একটা আছে গ্রাফিক্স এন্ড ওয়েব নিয়ে কাজ করে, মানে ফটোশপ দিয়ে এই ক্যাটাগরির কাজ করে। কেউ মোশন মানে অ্যানিমেশনের কাজ করে, কেউ আবার পেইন্টিং মানে আঁকাআঁকির কাজ করে,
কেউ আবার ফটোগ্রাফি করে যারা তারা ফটোগ্রাফির কাজ করে। এই কয়টা বৈশিষ্ট্যের কাজ ফটোশপ দিয়ে হয়। হ্যাঁ, তো যে যে ক্যাটাগরির কাজ করে, আর আমরা সব সব টাইপের কাজ করবো বিধায় আমরা এসেনশিয়াল মানে যেটা প্রয়োজনীয় সেই অপশনটা সিলেক্ট করে আমরা রাখছি। আমরা চাইলে এখানে আরো অপশনগুলো নিয়ে এসে রাখতে পারি। এইগুলো দেখেন, এগুলো টান দিয়ে এরকম বড় করা যায়। আপনি আপনার মন মতো এগুলো টেনে টেনে বড় করতে পারেন। আবার চাইলে আপনি চাচ্ছেন এই প্রপার্টিটা রাখবো না, বা এইখান থেকে এই গ্রেডিয়ান অপশন আমি রাখবো না, তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে ক্লোজ দিয়ে দেবো, ক্লোজ ট্যাব। বোঝা গেছে? এই যে এইখানে এই যে তিনটা দাগ, এখানে ক্লিক করতে হবে, ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। আবার যদি চান যে না ওইটা আমি আবার নিয়ে আসবো, ফেরাই নিয়ে আসবো, তাহলে এই উইন্ডো থেকে যে এই যে উপরের মেনু বার না, মেনু উইন্ডো থেকে এখানে আপনার যেটা দরকার দেখেন লাগবে ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টার চলে আসলো। ক্যারেক্টার হচ্ছে লেখালেখি, টাইপিং। এই উইন্ডো থেকে যেটা প্রয়োজন, এগুলো আমি আরো পরে দেখাই দেবো, বুঝাই দেবো। এখন জাস্ট এটা নরমালি ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? এখন বলেন এই সাইডের এই যে প্যানেলগুলো, এই প্যানেলগুলোর নাম কি বললাম মনে আছে? আচ্ছা, এটার নাম হলো নেভিগেশন। নেভিগেশন প্যালেট বলে, প্যালেট, ঠিক আছে? এইটার নাম কি বলছিলাম? টুলস বার। উপরের এইটা মেনু, তারপরে সাব মেনু। আসলে কি মেনুর নিচে যেটা ওটা হলো সাব মেনু। সাব মেনুর কাজ হচ্ছে একটা টুলস এর, দেখেন আমি একটা খেয়াল করেন আমার এই দিকে, এই কম্পিউটারের দিকে খেয়াল করেন। সেটা হলো এই টুলসটা যখন আমি সিলেক্ট করছি, এই টুলসের নাম কি মুভ টুল, তাই তো? আমি যখন নিচের টুলটা সিলেক্ট করছি দেখেন সাব মেনু কিন্তু পাল্টা গেছে, দেখছেন? মানে এই যে টুল, এই টুলের কিছু ফ্যাসিলিটি এখানে আছে, কাজ এখানে আছে, আবার এই টুলের কিছু বৈশিষ্ট্যের কাজ এখানে আছে। মানে আপনি এক একটা টুল চেঞ্জ করবেন আর তার সাবমেনু চেঞ্জ হবে। মানে সাবমেনুর কাজ হচ্ছে ওই টুলস এর কিছু এক্সট্রা কাজ এখানে দেখায়, ঠিক আছে? আচ্ছা, সব মাথায় থাকবে না, মনে হবে যে কি সব ভুলে গেলাম, কিন্তু কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব মাথায় চলে আসবে, টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, আপনি রেগুলার ক্লাস করতে হবে। আর যেটা হলো রেগুলার মানে ক্লাস মিস দিয়েন না। আর ব্যাপার হচ্ছে আমি যা দেখাই দিব এইটাই বাসায় যে 1 ঘন্টা হলেও সময় দিয়ে প্র্যাকটিস করবেন। এতে কি হবে জানেন, 1 ঘন্টা যদি ফটোশপ নিয়ে আপনি কাজ না করে ওপেন করে রাখেন, তাও আপনার ফটোশপের সাথে একটা আলাদা মানে কি বলে বন্ডিং তৈরি হবে, বুঝতে পারছেন? এক আমি এমনও হয়েছে না কাজ করতে করতে সকাল হয়ে গেছে, কারণ আমার আসলে কি আমি কিন্তু ফটোশপের কাজ এত ভালো মানে এত ভালো বলা উচিত না, মানে যা পারি আমার কাজ কিছু দেখাই আপনাদের। হ্যাঁ, সব করা যাবে। আমি তো দিনের বেলা করে দিয়ে আসলাম, রাত্রে ক্লায়েন্টের কাছে কাজ নেবো, দিনের বেলা দেখতে দেবো। রাত জাগতে হবে এমন কোনো কথা নাই। এই যে সকালে আবার ক্লাস রয়েছে বিধায় এখন তো করতে পারতেছি না, এই কারণে আমি রাতে কাজ করি। আর রাতে তো কোনো কাজ নাই, এখন রাত্রে বসে মুভি দেখবো, তার থেকে কাজ করি। নর্মালি তো আমরা ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা বেজে যায় এখনকার যে লাইফ স্টাইল আমাদের। সো ওই 2টা পর্যন্ত ই করেন। আর আমি রাত্রে কাজ করছি কারণ আমার অনেক কাজ পড়ে রয়েছে, এই কারণে সবগুলো একসাথে করে দিতে টাইম লাগছে, বুঝতে পারছেন? মনে করেন এখানে আমার কিছু কাজ দেয়া আছে, আমি নিজে কিছু কাজ করছি এখানে, অনেকদিন আপডেট করা হয় না বেহান্স প্রোফাইল। একটা ক্লায়েন্টের কাজ দেখায় আপনাদের, লাইক এই একটা পোস্টার, এই ক্লায়েন্ট আমার বললো কি ওর এই বাচ্চার ছবিটা দিয়ে আমার বলতেছে যে আমার বাচ্চাটা একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তা আমি চাচ্ছি ও মানে ও কোনো প্রাইজ টাইজ পায়নি, এই জন্য মন খারাপ, তো বাপ ভাবতেছে যে মেয়েটার একটু গিফট করবে, একটা সুন্দর একটা ডিজাইন পোস্টার করে গিফট করবে যাতে মনটা ভালো হয়। তা আমি বলছি ওকে ঠিক আছে। তো ওই এই যে ইগলস একটা টিমে ও আর কি করেছে, জার্সির নাম দেওয়া রয়েছে, 300 নাম্বার ওর সিরিয়াল। তো দেখেন অরিজিনাল ছবিটা হচ্ছে এইটা,
এইটাকে কেটে এই বানান, মানে কেটে নিয়ে এই জায়গায় বসায় বানায় দেওয়া, বুঝা গেছে? তো এইগুলো হলো ফটোশপের কাজ। একটা ক্লায়েন্ট আসলো, এসে বললো যে আমার একটা ছবি দিছে, আমার দিয়ে বলতেছে ফেসের ছবি দিয়ে বলতেছে আমার এটা হলো একটা অ্যালবামের কভার, এটা একটা অ্যালবাম কভার। বলছে যে আমার এই অ্যালবামের গানগুলো হচ্ছে বিরহ, কষ্ট, বেদনা নিয়ে। তা মনে হবে যে আমি পুড়তেছি আগুনে, বেদনায়, ঠিক আছে? তাই বললাম ওকে। আমি জিজ্ঞেস করতেছি যে আপনার কি টাইপের পছন্দ, তখন ও আমারে লাইক এরকম আগুন ধরে গেছে গায়ে এরকম কিছু একটা ছবি দিয়ে বলতেছে এই টাইপের। তখন আমি বুঝে ফেলছি যে ও চাচ্ছে যে বার্নিং টাইপের কোনো কিছু। অরিজিনাল ছবিটা দেখেন এইটা, বুঝতে পারছেন? এই হলো ফটোশপের কাজ। এই হলো ধরেন এই ছবিটা দিয়ে আমারে বলছে ওই টাইপের। তো এটা কি হয়েছে মনে হচ্ছে দেখেন, আগুন টাগুন ধরে গেছে, গুড়ি হয়ে বেরোয় যাচ্ছে, আগুন হয়ে ধুলো হয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে? চোখ মুখ সব জ্বলে যাচ্ছে। তো এই যে কাজ, এইগুলো আপনাদের আমি দেখাবো না, সমস্যা নেই, সহজ কাজ একেবারে। এখন দেখতে মনে হচ্ছে ওরে বাপরে বাপ এ কি কাজ কঠিন, কিন্তু আসলে একদম সহজ। সো এই ধরনের এই কাজটা আমি করছি $200। $200 মানে 20,000 টাকা। তো এইগুলো ব্যাপার, এই হলো কাজ। সো এই কাজগুলো ধরেন আমি তো শিখতে তো হয়েছে আমার, তো একটা সময় আসলে অনেক এই নিয়ে আমার প্র্যাকটিস করতাম, আমি বসে খুব অনেক বেশি প্র্যাকটিস করছি। আমি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আমি টিউটোরিয়াল দিতাম, এখন দেওয়া হয় না। এই যে এই চ্যানেলটা, এই জিন মুভির পোস্টার ডিজাইন করেছিলাম, তার একটা ভিডিও বানাই দিয়েছে যে কিভাবে বানাইছে, টিউটোরিয়াল। হ্যাঁ, তো এটা অনেক আগের একটা চ্যানেল, এখন আর কাজ করা হয় না। 3 মাস আগে দিছি আর ভিডিও দেওয়ার সময় পাইনি, কাজের চাপে। একটা সময় আমি এই চ্যানেল দিয়ে আমি $43,000 ইনকাম করেছি, মানে বুঝতেছেন, প্রায় 43 লাখ টাকা। এই চ্যানেল একসময় পপুলার ছিল অনেক, আমার এই চ্যানেল আমি সিলভার প্লে বাটন পাইছি কত সালে জানেন? 16 সালে। তখন তো বাংলাদেশে ইউটিউবারই ছিল কম, মানে ছিল ছিল না তা না, ইউটিউবারই ছিল কম। যে আর তখন আমি যশোরের মতো জায়গায় এই ধরনের টপিক দিয়ে, কারণ কি এইগুলো দিয়ে সিলভার প্লে বাটন পাওয়া অনেক কঠিন, কারণ এই টাইপের জিনিস তো মানুষ কম দেখে। এ তো মুভি না, মুভি সবাই দেখে। একজন ওয়েব ডিজাইনার কিন্তু কখনোই এই ভিডিও এই ইমেজ এডিটিং দেখবে না, একজন সাধারণ মানুষ কিন্তু এই ভিডিও বসে দেখবে না। এগুলো কারা দেখে? এগুলো যারা এডিটিং করে তারা দেখে। তো সেই জিনিস দিয়ে, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? তো সেই দিয়ে আমার সাবস্ক্রাইব 1,34,000 এই চ্যানেলের। এটা কিন্তু ভেরিফাইড চ্যানেল। তো যাই হোক, তো ওই টাইমে আমি, এমন সময় ছিল আমি ইউটিউবে, আর এই টিউটোরিয়াল কখন দিছি, আমি কাজ শিখতাম আর ইউটিউব দেখে আমি কাজ শিখছি ম্যাক্সিমাম। তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে দেখতাম আর সার্চ দিলে কোনো নতুন ভিডিও পাচ্ছি না আমি, তখন আমি ভিডিও দেওয়া শুরু করে দিছি, বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার, কিভাবে ভিডিও এইগুলো ছবি এডিট করে সেই টিউটোরিয়াল গুলো। হ্যাঁ, লাইক মনে করেন একটা ছবি, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এই পাখা টাকা লাগাই নিজের ছবি তুলতাম, তুলে এগুলো করতাম, মানে কাজ ছিল না, কি করব, এই করতাম আর পাশাপাশি এই যে এইভাবে ছবি তোলা। এবার ডানা লাগাই দিছি পিছনে, আগে ব্যাকগ্রাউন্ড বানাই নিছি, এইখান থেকে এইটুকু কেটে নিয়ে গেছি, বুঝতে পারছেন? এইটা হলো এইগুলো সব ফটোশপের কাজগুলো করে এইভাবে। আচ্ছা, ফটোশপ সম্পর্কে ইনস্টল করা এবং ফটোশপের এই সম্পর্কে ধারণা বুঝতে পারছেন? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই যে বাসায় আগে ফটোশপ ইনস্টল করে নেবেন, নিয়ে গুছাই নেবেন, ঠিক আছে? এই হলো ইন্টারফেস। আচ্ছা, এবার আসি ফটোশপে আমরা যে কোনো কাজ করতে গেলে আগে তো একটা পেজ নিতে হয়, তাই না? একটা পেজ কিভাবে নিতে হয়, আর কোনো ছবি কিভাবে ফটোশপে ওপেন করবেন আপনি। পেজ নেওয়ার আগে আমি একটা ছবি ওপেন করে দেখাই। ফটোশপে কোনো ছবি ওপেন করতে গেলে ফাইল থেকে এই যে ওপেন একটা অপশন দেখছেন, হ্যাঁ,
ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, করার পরে কোথায় ছবি আছে, লাইক মনে করেন ডেস্কটপের উপর যদি থাকে ডেস্কটপে যাবেন, যে সেই ছবিটা সিলেক্ট করলেন, করে ওপেন করবেন। বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা, এবার এইটা তো ওপেন হয়েছে, আপনি চাচ্ছেন আরো একটা ছবি ওপেন করবেন, তাহলে সেই ছবিটা কোথায় সেটা আগে খুঁজে আনেন। মনে করেন যে এই মানুষের ছবিটা আপনি ওপেন করবেন, হ্যাঁ, তো এই ছবিটা দেখেন অনেকভাবে ওপেন করা যায়। টান দিয়ে এই ফটোশপের এই যে জায়গাটা, এই দেখেন, এই যে এইখানে না, কিন্তু এখানে যদি ছেড়ে দেন তাহলে এই ছবির উপর ওপেন হয়ে যাবে। দেখেন এই ছবির উপর ওপেন হয়ে গেছে, দেখছেন? যদি চান এই ছবির উপর ওপেন করবেন তাহলে এখানে ইয়েস করবেন, ইয়েস আর নো, ইয়েস করলাম। আর যদি চান না আমি এই ছবির উপর ওপেন করবো না, আমি আলাদাভাবে ওপেন করবো, তাহলে টান দিয়ে এই যে কপি প্লাস কপি লেখা লেখা আসছে দেখছেন, তখন ছেড়ে দেবেন। তখন দেখেন এই হলো আগেরটা আর এই হচ্ছে পরেরটা, ট্যাব আকারে আসে ফটোশপে। বোঝা গেছে? কিছুই বোঝেননি? আচ্ছা, আবার প্রথম দেখাই। আপনি ফটোশপের ছবি ওপেন করবেন, কিভাবে করবেন? তো আগে যে ছবি সেই ছবিটা এরকম ফোল্ডারটা নিয়ে আসলেন, হ্যাঁ, নিয়ে এসে টান দিয়ে ফটোশপের উপর ছেড়ে দিতে হবে, ঠিক আছে? অথবা এই যে ফাইল থেকে ওপেন, এবার কোথায় ছবি আছে, যেখানে ছবি আছে সেই ছবির ক্লিক করে ওপেন করবেন। দেখেন পারেন কিনা সবাই? আচ্ছা, ওটা কি আসছে? ওটা হ্যাং করছে মনে হয়, ওটা হ্যাং করছে। আপনাদের ওপেন হচ্ছে? ও আচ্ছা, ছবির সাইজটা ছোট, এই কারণে ছোট আসছে। এক একটা ছবির এক এক সাইজ, তো এই ছবির সাইজ ছোট কারণে। অন্য একটা ওপেন করেন, আরেকটা ওপেন করেন, ফাইল থেকে ওপেন, হ্যাঁ ওইটা ওইটা ওপেন করেন, হ্যাঁ ওইভাবে না, টান দিয়ে না, ওই এইভাবে ওপেন করলে জাস্ট ওপেনে ক্লিক করতে হবে, হ্যাঁ এই যে। এবার দেখেন আগেরটা কিন্তু এই পাশে আছে, হ্যাঁ ট্যাব, আর এটা হচ্ছে ওই পাশে। ওটা কিন্তু আরো ওপেন করেন, এবার এইভাবে ওপেন করতে হবে, হ্যাঁ ফাইল থেকে ওপেন, এটা এটা ওপেন করেন, না যে কোনো একটা সামনে আছে, এটা এটা ওপেন করেন, ডাবল ক্লিক করতে পারেন। আচ্ছা, এটা স্কেচ ফুল দেখাচ্ছে নাকি? কিছু জায়গা ভুলে গেছি। ফাইল ওপেন, ও না, এটা জাস্ট ক্লিক করছি চলে আসছে। এটা আমি আমি ক্লোজ করলাম না, আমি জাস্ট মিনিমাইজ করে রাখছিলাম। ক্লোজ করলে আসতে দেরি, আবার ওপেন হয় সেই কারণে। ডাউনলোড থেকে আপনি এই ছবিটা ডাউনলোড ওপেন করতে পারেন, ঠিক আছে? আবার ফাইল থেকে ওপেন, যে ছবি এই ছবিটা নিয়ে এটা ওপেনও ক্লিক করতে পারি, বা এটার উপর ডাবল ক্লিক করলে চলে আসে। এখন কথা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এইভাবে না, আপনি চাচ্ছেন এই যে ফোল্ডার গুলো আছে না, এই ফোল্ডার থেকে একটা ছবি টান দিয়ে ওপেন করবেন। টান দিয়ে হ্যাঁ ধরে মাউস চেপে ধরে এর উপরে এনে ছাড়তে হবে, প্লাস কপি লেখা থাকবে তখন ছেড়ে দিতে হবে, তাহলে এখানে এসে ওপেন হবে। বুঝতে পারছেন? দেখেন একটা একটা, আর নরমালি সবসময় আপনারা মুভ টুলটা সিলেক্ট করে
সরে গেছে দাও এখানে রিসেট ফাইল থেকে এইভাবে সব করতে হবে। আর এইগুলো আবার ক্লোজ করবে কিভাবে? এই হচ্ছে তো ক্লোজ করছি ওটা সেভ করতে চাচ্ছেন না এটা ক্লোজ ঠিক আছে বুঝতে পারছেন? আর কোনো সমস্যা আছে? আচ্ছা। না আপনি ওপেন করেন আবার সাইডে যান সাইডে ছবি সিলেক্ট করেন এই এই যে ছবির ফাইলটা সমস্যা হচ্ছে আরেকটা ওইটা বাদে আরেকটা হচ্ছে যখন সমস্যা থাকে ওইখানে ওই জায়গায় মেসেজে বলতেছে দিস ফাইল ইজ নট এই আচ্ছা না এগুলো ছিল क्या ब्राउजर जब टैप क्लिक करो এইটা হলো ফুল ছবি এই টাইপের ছবি ছিল क्या टैप क्या আচ্ছা ওপেনে যেটা না হবে ওপেনে যে জাস্ট সিলেক্ট করে সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করুন টানবেন কখন যখন আপনি ফোল্ডারে যে আপনি খুলবেন যারা কাজ পারেন তাদের কাছে মনে হয় এটা সহজ কাজ বেশি এখন কথা হচ্ছে যারা একদম নতুন তাদের কাছে এই অনেক কঠিন সো ওই যারা পারেন তাদেরকে এই কয়দিন একটুখানি চালিয়ে নিতে হবে মনে করতে হবে আমিও কারণ আমাদের তো কোর্সের সিস্টেমই হচ্ছে একদম জিরো থেকে শুরু করা পারা যাচ্ছে না হ্যাঁ ক্লাসের পর আমার ওপেন করা যাচ্ছে হ্যাঁ এবার এই ফাইল সেভ কোথায় সেভ করবেন লাইক মনে করেন যে এইটার নাম দিবেন আর এই সেভ করলে জেপিজি মোড এই জেপিজি 2000 না করতে এই জেপিজি যেটা নাম দিবেন
ওর গার উপরে ওটা স্যার পাশে আজকে একটু ব্যালেন্স করে দেন, আমি একটু ঠিক করে দিব। এই গেল ছবি ওপেন করার সিস্টেম। এখন আমরা ছবি ক্লোজ করব কি করে দেখেন, মানে আমরা চাচ্ছি এই ছবিটা, এই দুইটাকে ছবি আমরা বাদ দিয়ে দেবো, রাখবো না। তো এই দেখেন, এই যে ডকুমেন্টের এই কর্নারে দেখছেন ছোট্ট একটা ক্রস চিহ্ন আছে, অথবা এই যে ফাইল থেকে দেখেন ক্লোজ, ক্লোজ দিলেও ক্লোজ হচ্ছে, আবার এই কর্নারের এইটাই ক্লিক করলেও ক্লোজ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? সবগুলো ক্লোজ করে দেন যে করে ওপেন করেছেন, আল্লাহর রাস্তে। সবগুলো ক্লোজ করতে ক্লোজ হয়ে গেছে, এটা ক্লোজ করতে গেলে এটা উঠে কেন? কোনটা? ইয়েস নো ক্যান্সেল। ও আচ্ছা, এই ছবিটাকে আপনি একটু কাজ করেছেন, এই জন্য বলতেছে যে আপনি কি এটাকে, হ্যাঁ আপনি একটু কাজ করেছেন, এই জন্য বলতেছে আপনি কি এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছেন নাকি সেভ দেবেন। আপনি যদি সেভ দিতে চান তাহলে ইয়েস, আর না দিতে চাইলে নো। আচ্ছা, এবার খেয়াল করি, আমরা একটা নতুন সাদা পেজ নেব। ধরেন বিভিন্ন ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের পেজের দরকার হয় না, তো আমরা মনে করেন একটা পেজ নিব, সেই পেজটা কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। পেজ নিতে গেলে আপনাদেরকে ফাইল থেকে এই যে নিউ দেখছেন, প্রত্যেকটা অপশনের কিন্তু শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট যারে বলে। কন্ট্রোল এন দিলে নিউ অপশন আসে, অথবা ফাইল থেকে এই নিউতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। দেখেন সবার আসে কিনা? আসছে? আচ্ছা, এই যে নিউ, নিউতে কি কি আছে দেখেন তো। এখানে আছে হচ্ছে এই দেখেন, এই সাইডটা খেয়াল করেন। আপনারা আগে আমি যা কাজ করবো এটাকে দেখে নেবেন, নিয়ে এবার আমি যখন বলবো এবার প্র্যাকটিস করেন তখন করবেন। আমার সাথে সাথে কাজ করতে গেলে আবার অনেক সময় মিস করে ফেলবেন, কারণ আমি দেখাচ্ছি আপনি একটু দেখে আবার কাজ করতেছেন, এই আবার আমি বেশি কাজ করে ফেলাইছি, তাহলে ভুল হয়ে যাবে। এই কারণে করতে হবে কি, আমি আগে বুঝাই নেবো বা দেখাই নেবো, তারপর আপনারা কাজ করতে যখন দেবো তখন করবেন। তো ধরেন এই যে নিউ ডকুমেন্ট ওপেন করছি, এইখানে হচ্ছে নাম দিতে হয় যে কোনো ডকুমেন্ট। ধরেন আপনি একটা ডিজাইন করবেন, ধরেন পোস্টার লিখলেন, POSTER পোস্টার, ওকে। এবার দেখেন এইখানে হচ্ছে পোস্টারের মাপ দিতে হবে, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। একটা যে কোনো ডকুমেন্টের একটা ওয়াইড হাইট থাকে না, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে হাইট। তো যদি এরকম একটা পেজ, এটা তো এটা A4 সাইজের পেজ, এখন দেখেন আপনাকে যদি বলা হয় এটা A4 সাইজের পেজে ডিজাইন করেন, তাহলে আপনি তো A4 সাইজের মাপ জানেন না, তাহলে কি করবেন? এইখানে দেখেন এই যে বিভিন্ন অপশন আছে, দেখেন সেভ, ফটো, প্রিন্টের মধ্যে দেখেন লেটার সাইজ, লিগ্যাল সাইজ, ট্রাভেল সাইজ, A4 সাইজ আছে, ঠিক আছে। ভিউ অল প্রিসেটে ক্লিক করলে A6 A5 মানে এখানে দেয়াই আছে, আপনার মাপ জানার দরকার নাই। আর যদি তারপরেও জানতে মন চায় যে A4 সাইজের মাপ কত, তাই আপনি গুগলে সার্চ দিবেন A4 পেপার সাইজ। A4 পেপার সাইজ হচ্ছে ইঞ্চিতে, এটা হচ্ছে মিলিমিটারে হলো 210 আর 297 মিলিমিটার, হ্যাঁ। আর সেন্টিমিটার হচ্ছে এইটা, আর ইঞ্চিতে জানতে চান A4 পেপার সাইজ ইন ইঞ্চিস, তাহলে দেখেন 8.3 11.7, তাহলে এইটা হচ্ছে ওয়াইড, কারণ এইটুকু কম না লম্বার থেকে, 8.3 হচ্ছে এইটুকু, আর 11.7 হচ্ছে এইটুকু, তাইলে
ওয়াইড হচ্ছে এইটা, তাহলে এটাকে কপি করলাম করে, ধরেন আমি এইখানে ইঞ্চি সিলেক্ট করলাম করে এই ওয়াইডে দিলাম 8.3, তাই তো? আর হাইট হচ্ছে 11.7, ঠিক আছে? এবার এখানে রেজুলেশন কাকে বলে? রেজুলেশন হচ্ছে আমরা যখন ছবি তুলি বা কোনো ছবি দেখি, একটু ফাটা বা একটু খারাপ হলে বলি রেজুলেশন খারাপ, তাই না? রেজুলেশনটা হলো একটা ছবির পিক্সেলের ঘনত্বরে বোঝায়, পিক্সেলের ঘনত্ব। মানে যদি আপনাদেরকে আমি বলি, এই মনে করেন একটা ছবি, এই ছবিটা যদি আমি একটু জুম করি, একদম জুম করে দেখছেন এই যে চার কোনো বক্স গুলো, এই একটা হচ্ছে পিক্সেল, বুঝতে পারছেন? এই যে চার কোনা যে কালারের বক্স বানাচ্ছে না, এগুলো একটা পিক্সেল। এই পিক্সেল দিয়ে রেজুলেশন তৈরি হয়। আমরা এইখানে ইঞ্চি নিছি না, ইঞ্চি নিয়ে যদি 72 দিই, তার মানে এখানে 8 ইঞ্চি, প্রত্যেক 1 ইঞ্চিতে 72টা করে বক্স থাকবে। আর যদি আমরা একটু রেজুলেশন ভালো চাই, তাহলে এখানে দেবো 300, তাহলে প্রত্যেক 1 ইঞ্চিতে 300 করে বক্স থাকবে। যত বক্স বেশি হবে ঘনত্ব বেশি হবে। মানে কি, আমরা যদি আপনাদের বাস্তব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, আমরা অনেক সময় দেখছি না বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন ওই যে বড় মানুষ, মানে আমাদের দেশের বিভিন্ন মহৎ ব্যক্তিদের ওই ছবি টাইলস দিয়ে বানায় না, টাইলস দিয়ে একটা দৃশ্য বানায়, বঙ্গবন্ধুর ছবি টাইলস দিয়ে, ছোট ছোট ভাঙা ভাঙা টাইলস দিয়ে একটা চেহারা বানায় ফেলেছে। ওই টাইলস গুলো হচ্ছে একটা পিক্সেল। এখন যত বেশি টাইলস হবে তত দেখতে সুন্দর হবে, মানে ডিটেল বেশি হবে। আর যত টাইলস কম হবে তত ডিটেলস কম হবে। তো এই ডিটেলস বাড়ানোর জন্য রেজুলেশন 300 অনেকে কাজ করে। আবার যদি আপনি নর্মালি চান তাহলে 72, সর্বনিম্ন 72 আর সর্বোচ্চ 300, মনে থাকবে? আচ্ছা, এর মধ্যে আবার কাহিনী আছে, 300 কখন দিতে হয় আর 72 কখন দিতে হয়। প্রিন্ট কোনো জিনিস যদি আমরা ডিজাইন করে প্রিন্ট করি, তখন আপনি 300 দেবেন। আর যখন আমরা কোনো জিনিস ইন্টারনেটে আপলোড দেওয়ার জন্য কাজ করব, তখন 72 দিলেই হবে। কারণ 300 দিলে ফাইল সাইজ অনেক বেড়ে যায়। ফাইল সাইজ বেড়ে গেলে তখন আপনাকে ক্লায়েন্ট বলেন বা ইন্টারনেটে আপলোড দেওয়া ঝামেলা। 500 এমবির একটা ছবি যদি হয়, তাহলে আপনার প্যাকেজই নিয়েছেন 200 মেগাবাইটের, 500 এমবি ছবি যদি আপলোড দেন, তাহলে বোঝেন কি অবস্থা হবে, পুরো প্যাকেজ খাই না। তো যাই হোক, এই কারণে আমরা 72 রেজলিউশন দিলে এমবি মেগাবাইট কম হয়, এতে করে কি হয়, আপলোড দিতে সুবিধা হয়। অ্যাটেন্ডেন্স শিটটা আয়শা আপু আসছে, ওনাকে ওই যে কার্ড দিয়ে দেয়। আচ্ছা, আর এই যে এখানে কালার মোড আছে, দেখছেন? যেটা বলে কালার মোড। কালার মোডের কাজ কি? কালার মোডের কাজ হচ্ছে বিভিন্ন মোডের আমাদের প্রিন্ট, এগুলো বিভিন্ন মোডে হয়। হ্যাঁ, কালার মোডের কাজ জানেন? বলেন তো। আরজিবি হলো ওয়েবের ক্ষেত্রে, আর প্রিন্টের ক্ষেত্রে যে কোনো প্রিন্ট ডিজাইন যেগুলো, এগুলোর জন্য সিএমওয়াই কে ব্যবহার করা হয়। হ্যাঁ, কেন বলেন তো? কারণ প্রিন্টের ক্ষেত্রে চারটে রং ইউজ করা হয়, এই চারটে রঙের শর্টকাট নেম সিএমওয়াই। হ্যাঁ আর আরজিবি দিলে এটা মানে রং মিক্স হয় না ঠিক। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে আমাদের, ধরেন আমরা কিছু ডিজাইন করি ইন্টারনেটে ব্যবহারের জন্য, কিছু ডিজাইন করি প্রিন্ট আউটের জন্য। ধরেন আপনি একটা বিজনেস কার্ড কি মোবাইলে রাখার জন্য ডিজাইন করবেন? আপনি এটা প্রিন্ট দিয়ে মানুষকে দেবেন, তাহলে ওটা প্রিন্ট আইটেম। বুঝতে পারছেন আপু? বুঝতে পারছেন? একটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, আমরা চাই না মানুষের কাছে আপনার একটা ভিজিটিং কার্ড দেন। এই কার্ডটা ডিজাইন তো প্রথমে কম্পিউটার দিয়ে করতে হয়, করার পরে এটা তো প্রিন্ট করতে হয়। তো প্রিন্টের জন্য একরকম মোডে প্রিন্ট, মানে কালার মোড একরকম হয়। কারণ কি, প্রিন্টের যে প্রিন্টার মেশিন, তাতে 4টে কালারের পট থাকে। আর অনলাইনে যখন আমরা আপলোড দিই, তখন আমরা চাই দেখতে একটু সুন্দর গ্লেজি হলেই হচ্ছে, ওটা তো প্রিন্ট দেবো না। তো ওইটা একটা কালার মোডে হয়। তো এইখানে কালার যে মোডটা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, কালার মোড। আর এই জন্য বোঝাচ্ছি, প্রথমে আছে বিট ম্যাপ। হ্যাঁ, বিট ম্যাপ একটা আলাদা ফরম্যাট, এইটা আমাদের সাধারণত লাগে না।
আমরা যখন একটা ফটোশপ যখন ওপেন করছিলাম মনে আছে, একটা ছবি ওপেন হয়েছিল প্রথমে, তারপরে সফটওয়্যার ওপেন হয়েছিল, ওই যে ছবিটা ওপেন হয়েছিল ওইটা হচ্ছে বিটম্যাপ ফরম্যাটে। এটা বিটম্যাপ দিয়ে সফটওয়্যারের যখন কোনো ছবি লাগানো হয় বা ছবির কাজ করে তখন ওই বিটম্যাপ ফরম্যাটে করে। আরো কিছু কিছু কাজ আছে বিটম্যাপের, আমাদের অত প্রয়োজন না আমাদের ডিজাইনারদের, এই কারণে আমরা বিটম্যাপটা অত বেশি ইউজ করি না, বিধায় আমার লাগে না। তো বিটম্যাপটা আপনারা চিন্তা না করলেও হবে। এরপর আছে গ্রে স্কেল। গ্রে স্কেলের কাজ কি? গ্রে স্কেলের কাজ হচ্ছে দুইটা কালার, সাদা কালো। আমরা অনেক সময় দেখি না নির্বাচনের পোস্টার বা অনেক পোস্টার সাদা কালো হয়, ওখানে কোনো কালার আছে? কালার নাই। তো ওইগুলা গ্রে স্কেল মোডে প্রিন্ট হয়। সাদা কালো যত কাজ গ্রে স্কেল মোডে, কারণ হচ্ছে গ্রে স্কেলে কোনো কালার থাকে না। দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই গ্রে স্কেল মোডে একটা যদি আমি পেজ নিলাম, হ্যাঁ, পেজ নিতে গেলে গ্রে স্কেল মোড সিলেক্ট করে এইখানে ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পেজ আসলো। এখন আমি এইখানে যদি লাল কালার সিলেক্ট করি, দেখেন লাল কালার কিন্তু গ্রে কালার হয়ে গেছে, দেখছেন? দেখেন এখানে লাল কালার আসতেছে আসতেছে না। কিন্তু আমি ফাইল থেকে নিউ, এখানে আমি RGB সিলেক্ট করি, করে দেখেন লাল কালার সিলেক্ট করলাম, করে এইখানে ব্রাশ আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, লাল হচ্ছে না। কিন্তু গ্রে স্কেল মোডে আমি লাল কালার সিলেক্ট করলাম, করে এখানে ই করবো, দেখেন গ্রে, মানে গ্রে স্কেল মোডে কোনো কালার দিলে কালার আসবে না। এমনকি আপনি যদি কোনো ছবি ওপেন করে এর উপর ছাড়েন, সেই ছবির কোনো কালার থাকবে না, সাদা কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার একটা কাহিনী বলি আমি আপনাদের। সেই কাহিনীটা হচ্ছে, আমি যখন প্রথমে ফটোশপের এইসব কালার মোড ফোড কিছু বুঝতাম না, কারণ আমার তো ওইভাবে মনে করেন যে গাইড করার লোক পাইনি ওই টাইমে। একদিন কাজ করতেছে, হঠাৎ করে কালার আসতেছে না, এরকম এই গ্রে স্কেল পেপার আমি নিয়ে ফেলছি। বুঝতে পারছেন? এবার যাবা কই, কালার তো আসছে না। ভাবলাম কি কম্পিউটার নষ্ট হয়ে গেল কিনা, সফটওয়্যার নষ্ট হয়ে গেল কিনা, না পেরে আমি উইন্ডোজ সেট আপ দিছি। তখন দেখি ঠিক হয়ে গেছে, কারণ উইন্ডোজ দেওয়ার পর তো আমার কম্পিউটার নতুন হয়ে, মানে টোটালি ফ্রেশ হয়ে ওপেন হয়েছে। তখন আর গ্রে স্কেল মোড নেইনি। আসলে আমার ভুল হয়েছে যে আমি এই মোড নিচে আলাদা। বুঝতে পারছেন? এবার আসি RGB কালার। RGB কালারে আপনি যখন একটা ছবি ওপেন করবেন, সেটা যেমন ছবি তেমনই ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা কালার আছে, নাম আছে CMYK। এখন কথা হচ্ছে CMYK কেও তো লাল হয়, তাই না? হ্যাঁ, CMYK তেও লাল হয়, RGB তে লাল হয়, বাট CMYK লালটা একটু হালকা। বুঝতে পারছেন? CMYK কালার হয় একটু, কি বলে ওর নাম, ম্যাট টাইপের। কারণ এখানে চারটে রং দিয়ে CMYK মানে হলো, সি তে সায়ান, এম এ হচ্ছে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, আর কে তে ব্ল্যাক। এই চারটে কালার দিয়ে টোটাল কালার তৈরি হয়। বুঝতে পারছেন? আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার দিয়ে কালার তৈরি হয়। যদি আপনাদেরকে আমি একটু দেখাই, RGB কালার, RGB দেখেন, রেডের সাথে যখন এই গ্রিন মিশতেছে তখন ইয়েলো তৈরি হচ্ছে, রেডের সাথে যখন ব্লু মিশতেছে তখন পিঙ্ক কালার তৈরি হচ্ছে, ব্লুর সাথে যখন আমার এবার গ্রিন মিশছে তখন ব্লু, মানে লাইট ব্লু কালার তৈরি হচ্ছে। বোঝা গেছে? তো এইভাবে এবার এইটার সাথে যখন এইটা মিশাবেন তখন আরেকটা কালার তৈরি হবে, এইটার সাথে যখন এটা, এটার বলে কালার হুইল। ঠিক আছে, কালার হুইলে আমরা যাবো, আমরা কালার নিয়ে পরে একটা ক্লাস নেব। তো এটা হচ্ছে তিনটা কালার নিয়ে কালার তৈরি হয়। আর CMYK কালার হচ্ছে চারটা কালার নিয়ে কালার তৈরি হয়। বুঝতে পারছেন? এখন আসি RGB কালার আর CMYK কালার। কেন CMYKও তো অনলাইনে ইউজ হতে পারতো, অনলাইনে ইউজ হয় না কেন, তাই না? CMYK কালারের ভিতরে কালো কালার আছে, আর আমাদের যত মোবাইল ডিসপ্লে বলেন বা কম্পিউটার ডিসপ্লে বলেন, ডিসপ্লে কিন্তু কালো। এই কারণে এই CMYK কালার এই ডিসপ্লের জন্য না। বোঝা গেছে? তাহলে CMYK কালার কোন ডিসপ্লের জন্য বা কোন কাজের জন্য? আমরা সাধারণত যে কোনো ধরনের প্রিন্ট দিই, যে কোনো পেপার, সব পেপার হয় কিন্তু সাদা। বুঝতে পারছেন? এই কারণে CMYK কালার সাদার জন্য। বুঝতে পারছেন? আপনারা একবার মনে রাখবেন যে প্রিন্টের জন্য CMYK,
আর 300 রেজুলেশন, সিএমওয়াই কে 300 রেজুলেশন। আর যখন প্রিন্ট দেব না অনলাইন ওয়েবের জন্য 8 জিবি কালার, ঠিক আছে, আর 72 রেজুলেশন। মনে থাকবে? মনে থাকবে না? মনে থাকবে। আজকে মনে না থাকলে আস্তে আস্তে আমরা এই নিয়ে কাজ করবো, তো 3 মাস কাজ করবো, 1-2 দিন না। সব মনে অটোমেটিক মনে চলে আসবে। ছবি ওপেন করতে পারবেন এখন? এই তো আস্তে আস্তে হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আসি আমরা। এবার আমরা জাস্ট কোনো নতুন পেজ নিতে গেলে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েট। আপনাদের আমি আরেকটা ঘটনা বলি। একদিন এক ক্লায়েন্টের কাজ করছি, করার পরে সেই ক্লায়েন্ট জিম করে। হ্যাঁ, জিমের হচ্ছে ওই যে সাপ্লিমেন্ট আছে না, সাপ্লিমেন্ট চেনেন? যারা জিম করে তারা এক ধরনের সাপ্লিমেন্ট খায়, খাইলে বডি পাম্প করে, হ্যাঁ, দ্রুত মার্সেল গেইন করে, ফ্যাট বার্ন হয়, ঠিক আছে, এরকম কিছু হয়। তো ওই ক্লায়েন্টের ওই জিমের ব্যানার বানাতাম আমি। তো ওনাদের একটা আউটলেটে প্রোগ্রাম হচ্ছে, তারপরে ব্যানার বানাতে বলেছে। এখন ব্যানার বানাইছে, উনি তো ব্যানার প্রিন্ট করে বাইরে টানাবে, আমি 8 জিবিতে করে দিছি। এখন ওনার কালার ছিল, লোগোর কালার ছিল গোল্ডেন কালার। আমি 8 জিবিতে তখন গোল্ডেন কালার করে আমি ওনারে দিছি। উনি প্রিন্ট দেওয়ার পরে, যেহেতু আমি দিছি তো 8 জিবি মোডে, ওনারে প্রিন্ট দেওয়ার পরে ওনার কালার সেই গোল্ড কালার চলে আসছে। কি কালার জানেন? ব্রাউন কালার বা চকলেট কালার চলে আসছে। এই কালার মোডের কারণে কালার চেঞ্জ হয়ে যায়। আর উনি আমারে বলতেছে যে আপনি আমাকে যে দিছেন এইটা দেখেন কালার ঠিক মতো আসতেছে না। তাই বললাম যে কি বলে কালার আসতেছে না? আমি তো আমার এখানে তো ঠিকই দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন সেটা? তা আমি আবার বানাই দিছি, আবার প্রিন্ট দিছে উনি, দিয়ে আবার তাই আইছে। আমিও বুঝতে পারতেছি না, উনিও বুঝতে পারতেছে না। আর উনি বলতেছে এটা কি আমার কোনো সমস্যা নাকি ওনার সমস্যা? আমি মোটেও বাঙালি, তো আমি তো নিজের ঘাড়ে দোষ নেব না। আমি করছি যে না, এটা আপনারই সমস্যা। কিন্তু আমি তো আসলে প্রিন্টের জন্য যে সিএমওয়াই কে মোডে কাজ করতে মনে নেই, আমি 8 জিবি মোডে কাজ করেছি। বোঝা গেছে বিষয়টা? এর পরবর্তীতে উনি ওই প্রিন্ট কোম্পানি যেখানে প্রিন্ট আছে তারা জিজ্ঞেস করছে, তা তারা বলতেছে কি এটা হলো 8 জিবিতে ডিজাইন করেছে, এটা সিএমওয়াই কে ডিজাইন করতে হবে। এবার উনি আমার বলতেছে, তখন আমি বলছি আরে আল্লাহ, কি করলাম? তো ওনার 7টা ব্যানার নষ্ট করে দিছি আমি। উনি 7টা ব্যানার প্রিন্ট দিছে, দেওয়ার পরে যে যখন ওইটা হয়েছে তখন ওই সিএমওয়াই কে করে দিছি। তখন এখন ব্র্যান্ডিং কালার কিন্তু বড় একটা জিনিস, আমরা এটা বুঝবো না। কেন বুঝবো না? কারণ আমাদের বড় কোনো ব্র্যান্ড নেই। আপনি কখনো দেখেছেন গ্রামীণ ফোন লাল কালার দিয়ে পোস্টার বানাতে? দেখবেন না, কারণ লাল কালার দিয়ে পোস্টার বানাচ্ছে রবি, ঠিক আছে, আর অরেঞ্জ কালার দিয়ে পোস্টার বানাচ্ছে বাংলালিংক। গ্রামীণ ফোন কিন্তু ব্লু কালার। গ্রামীণ ফোন যখন লাল কালার, আমরা চিন্তাও করতে পারি না গ্রামীণ ফোন কোনো সময় লাল লেখা দেখলে মনে করি এয়ারটেল বা রবি, তাই না? ওই পিঙ্ক কালার দেখলে বুঝি এটা বিকাশ। বুঝতে পারছেন? তো এই কালার কালার জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা যখন একটা ব্র্যান্ড অনেক বড় হয়, কালারের উপর ডিপেন্ড করে অনেক কিছু করে। দেখবেন অ্যাপেল যেসব কিছু কিছু আনকমন কালারের প্রোডাক্ট বের করে, ফোন বা ল্যাপটপ, এই কালারগুলোর উপরে ওদের কপিরাইট থাকে। এই কালার অন্য কেউ বের করতে পারবে না, এরকম অপশন আছে। বাংলাদেশে এগুলো হয় না, কিন্তু বাইরের দেশে হয়। কালারের অনেক কিছু আছে। মানুষ দেখেন না, যখন যদি কালার নাই হইতো তাহলে দেখেন আমরা সাপোজ ধরেন আপু কালো বোরকা পড়েছেন, আপনি তো পিঙ্ক কালারের বোরকা পরে বেড়াতে পারতেন না। কিন্তু না, কেন? কালো কালারের একটা আলাদা মাধুর্য আছে। বা কালো কালার, আমি যেমন দেখলাম, আমি গেলাম কার্গিল যে দেখি সব কালো ড্রেস পরা সবাই। কেন? তো ওদের এখানে মহরম ওরা সব শোক কালো ড্রেস পরেছে। বুঝতে পারছেন? কালার কোড একটা বড় একটা জিনিস। কিছু কিছু দেশে লাল কালার ব্যান্ড, লাল কালার বোঝায় নেগেটিভ সাইন। আমি জানতাম না। আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, ব্যানার কালার দিচ্ছি লাল। বলেছে আপনি কি করেছেন? আপনি এই ব্যানার দিচ্ছেন, এই ব্যানার যদি আমি পোস্টার ব্যানার বানাই, আমি আমার দোকানে টানাই, আমার দোকানে কেউ আসবে না। কেন? তো বলছে যে লাল কালার দিলে আমাদের দেশে লাল কালার, আমাদের এলাকায় মানে ওদের অঞ্চলে লাল কালার নিষিদ্ধ। আমি এই কি কথা, লাল কালার নাকি নিষিদ্ধ? মানে আমরা তো আসলে অনেক কিছু জানিই না এখনো। দেখবেন আপনারা রোড সাইন গুলো ইয়েলো কালার দেয় যাতে দূরের থেকে ফোকাস করে, লাল কালার দেয়, তাই না? এই কালার অনেক বড় একটা ব্যাপার। তো এই কারণে আমাদের কাজ করার আগে
যে কোনো কাজ করার আগে বুঝে নিতে হবে যে আমি কি জন্য করতেছি, কি কি দরকার, কি করবো, নাহলে ভুল হয়ে যাবে। আমাদের পাশের একটা প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানটা নাই, গিক্স ল্যাব, আইটি পার্কে অনুষ্ঠান হচ্ছে। এখন ওদের ব্যানার, সবাই সবার ব্যানার বানায় টানাচ্ছে। তো ওদের কালার হচ্ছে জলপাই কালার, বুঝতে পারছেন? জলপাই কালার না, গ্রিন কালার ওদের হচ্ছে ব্র্যান্ডিং কালার। এখন ওরা ওই সিএমওয়াই কে আরজিবি মিক্স করে ফেলাইছে, মানে ডিজাইনার যে ডিজাইন করেছে সে আরজিবি তে ডিজাইন করেছে, প্রিন্ট দেওয়ার পরে গ্রিন কালার হয়ে গেছে সিএমওয়াই কে কালার। কেমন জানেন? এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখালে বুঝতে পারবেন। আর গ্রে স্কেল তো গ্রে স্কেলই। এই পেজটা আমি 8 জিবি কালারে নিলাম, আর একটা পেজ আমি, সেম পেজ আমি সিএমওয়াই কে নিলাম। আপনি বুঝবেন কি করে যে এটা 8 জিবি, এটা সিএমওয়াই কে? এই দেখেন ডকুমেন্টের উপরে কিন্তু লেখা থাকে 8 জিবি, আর এখানে লেখা থাকে সিএমওয়াই কে। কিন্তু এমনি খালি চোখে কি বোঝা যাচ্ছে দুটো সাদা? দুটোই তো সাদা, তাই না? কোনো পার্থক্য আছে? না। আমি একটা কালার দিই, দেখেন ডার্ক একটা গ্রিন কালার, এই কালারটা এই 8 জিবির উপর দিলাম, এই সেম কালারটা আমি সিএমওয়াই এর উপর দিলাম। দেখেন কালার পার্থক্য দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভালো, কি খবর? আমি অফিসে, আমি ক্লাস নিচ্ছিলাম। অনুষ্ঠান আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনে, হ্যাঁ আমি রয়েছি, অসুবিধা নেই। এটা তো আমি জানি না, ওটা তো শুনতে হবে ওর কাছে, আমি এখনো টাইম পাইনি। তুমি শুনে নাও, আচ্ছা ঠিক, ঠিক আছে হ্যাঁ। দেখছেন পার্থক্য? এখন আপনি মনে করেন যে, যদি আমি একদম বাস্তব উদাহরণ দিই, আপনি একটা 3 পিস কিনে বা একটা জামা কিনে দর্জির কাছে দিয়ে আইছেন এই কালারে, কোন কালারে? এরকম চকচকে একটা কালার। আপনি যখন জামাটা নিতে গেছেন তখন কালারটা হয়ে গেছে এই কালার, তখন আপনি কি আর নেবেন? আপনি কবে যে ভাই করছিস কি, তুই কালার তো জ্বলায় ফেলাইছিস, তাই না? তো এইটাই হলো ব্যাপার, যার যে কালার সেই কালার পারফেক্ট না দেখতে পারলে না তার মনে শান্তি হয় না। সেই কারণে কালার যখন আমরা নেব, হ্যাঁ এই গ্রিন কালার যখন আমি মানে হবে কি, আপনি আরজিবি তে এরকম ডিজাইন করে দিয়েছেন, প্রিন্ট দিলে এরকম চলে আসবে। আর যদি আপনি সিএমওয়াই কেতেই করেন, গ্রিন কালার দেন, সিএমওয়াই কেতেই ভালো দেখে সুন্দর দেখে একটা গ্রিন কালার, তাহলে দেখবেন যে প্রিন্টে যা দিয়েছেন তাই আসবে। বুঝতে পারছেন? কালার বোর্ড বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এবার আসি ফাইল থেকে নিউ। আমরা এখানে কতগুলো অপশন আছে, এখানে পিক্সেল। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো, ভালো আছেন? আমি এই যে ক্লাস নিচ্ছিলাম, বলেন, সমস্যা নেই। টায়ার, টায়ার না রিম? ও যে সাদা সাদা লেখা টায়ারের উপরে, ওইটা হচ্ছে মার্কার কিনতে হয় একটা, কিনে আপনি নিজেই করতে পারবেন। হ্যাঁ ওই যে ফিক্সড মার্কার আছে না হোয়াইট কালারের, ওই 100 টাকা দিয়ে একটা কিনে নেন, ওই যে ইসের দোকানে, কলমের দোকানে, কলম টলম লাইব্রেরি থেকে 100 টাকা দিয়ে একটা ফিক্সড মার্কার কিনবেন, ফ্লুট টাইপের কিনে ওইটা টায়ারটা ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে শুকায় নিয়ে মুছে নিয়ে এবার আপনি ওই লেখার উপর দিয়ে জাস্ট পেইন্ট করে দেবেন, মানে কলম দিয়ে ঘষে 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 সাদা করবেন। আর রিম, রিম কালার করতে গেলে তো R&D করতে হবে। হ্যাঁ রিমটা ব্লু করতে গেলে R&D ওই টায়ার খুলতে হবে, খুলে দুটো রিম দিলে ও যে কোনো রঙের দোকানে আপনি দিলে ওরা করে দেবেন। আপনি নিজেও করতে পারেন যদি স্প্রে করে করেন, স্প্রে করে করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লু কালারের স্প্রে কিনে আপনি, হ্যাঁ কিন্তু আগে রিমটা ভালো করে খুলে নিয়ে ধুয়ে নিন, তাহলে ভালো হবে। ওদের কাছ থেকে, ওই রয়্যালের কাছে যেতে পারেন, রয়্যাল নতুন বাজারে রয়্যাল নামের একটা ছেলে আছে, জিজ্ঞেস করেন নতুন বাজারে হ্যাঁ রয়্যাল। আমার
ওর নাম, দোকানের নাম রয়্যাল কালার পেইন্টিং না কি যেন একটা, যাই হোক আপনি আমার নতুন বাজারে, আলিনুর নতুন বাজারে যাবেন যে জিজ্ঞেস করলে হবে রয়্যালের দোকান কোনটা। আমার আমার কথা বলেন, আর বা যে কোনো আপনার কাছে দামাদামি করে যার কাছে ভালো হয় সেখান থেকে করলে বেটার হয়। ধরা বাঁধা কেউ নেই, সবাই ভালো কাজ করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ধরেন এখানে আছে কি কি পিক্সেল। পিক্সেল কেন লাগে? পিক্সেল হচ্ছে ইন্টারনেটে কাজের জন্য। আমরা আমাদের মোবাইল ডিসপ্লে বা কম্পিউটার ডিসপ্লে কিন্তু পিক্সেলে, আমরা কিন্তু ইঞ্চিতে মাপি না। কিন্তু যখন আমরা এই কাচের এই পাথাতে এই মাথা পর্যন্ত মাপে একটা ব্যানার বানাবো, তখন কিন্তু আমরা ফিতে ধরে মাপবো, আর ফিতেতে কি থাকে? ইঞ্চি। তো তখন আমরা হিসাব করি 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা ব্যানার। এবার যদি বড় ব্যানার হয় তখন কি আসে? ফুট, তাই না? তো ফুট যদি আপনাদের বলা হয় 5 ফিট বাই 7 ফিটের একটা ব্যানার হবে, তখন আপনি ওটা কিভাবে মাপবেন? এখানে তো ফিট নেই, আছে? তাহলে কি করতে হবে? 5 ফিটে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। 1 ফিট সমান সমান কয় ইঞ্চি? 12 ইঞ্চিতে 1 ফিট। তখন 5 ফিটে কত? এই ইঞ্চি সিলেক্ট করতে হবে, এই জায়গা থেকে এখানে সিলেক্ট করতে হবে 5 12 60, আর 7 12 কত? 84। 84 এই ইঞ্চি সিলেক্ট করে এই হলো ব্যানারের মাপ। এবার রেজুলেশন, যেহেতু প্রিন্ট যদি হয় তাহলে 300, আর প্রিন্ট হলে CMYK। এই হচ্ছে ব্যানার, বোঝা গেছে? এইভাবে পেজ নিতে হবে, পারা যাবে? হ্যাঁ, সবাই নেন একটা, এই যে আমি নিলাম এটাই নেন।